দেখুন, আবার বলছি যে কলকাতায় যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং এই আন্তর্জাতিক স্বীকৃতির পেছনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অবদান রয়েছে। কারণ তিনি এই উৎসব পুজোকে ভীষণভাবে সরকারি উদ্যোগে তিনি কিন্তু সাহায্য করেন। বিশেষ করে বিসর্জনের সময় আপনারা জানেন যে রেড রোডে যে কার্নিভাল হয়, সেটা কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখে এবং সেই হিসেবে দেশ বিদেশের মানুষের আগ্রহ কলকাতা শহরে পুজোর সময় থাকে। এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা বলতে চাই সরকারের পক্ষ থেকে, যে আপনারা আসুন এবং দুর্গা পুজোয় অংশগ্রহণ করুন, এই উৎসবের সাথে আপনারাও আমাদের সঙ্গে থাকুন। এতে আমাদের তো আমরা তার সমস্ত বন্দোবস্তই রাখছি, কিন্তু তারা শহরকে ইনাফ সেফ বলে মনে করছে না। যেমন কারা মনে করছে না আমরা জানি না, কিন্তু কলকাতা সেফেস্ট সিটি হিসেবে ভারতবর্ষের মধ্যে 1 নম্বর আছে। আপনাদের মিডিয়া কিন্তু সেটা কখনো তুলে ধরে না। আজকে কলকাতার মহিলাদের নিরাপত্তার জন্য ভারতবর্ষে সে প্রথম সারিতে আছে, এটা কিন্তু কোনো মিডিয়া তুলে ধরে না। তারা একটি ঘটনা, একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে ঘটনার জন্য দোষীদের চরমতম শাস্তির দাবি বাংলার মানুষ আমরা সবাই চেয়েছি এবং সেটা এখন বিচারাধীন রয়েছে সুপ্রিম কোর্টে। আমরা আশা করছি যে দোষীরা ধরা পড়বে, চিহ্নিত হবে, কঠোর শাস্তি হবে। কিন্তু সেটাকে কেন্দ্র করে কিছু মানুষ যদি এটা বলে থাকেন যে কলকাতা সেফেস্ট নয়, তাহলে আমরা মনে করব তারা কলকাতা সহ বাংলার ভালো চান না, বাংলার সুনাম ঠিক থাকুক এটা চান না। আজকে এই যে ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনা প্রতিটা দিন প্রতি 15 মিনিটে ভারতবর্ষে ঘটে চলেছে। এটা একটা সামাজিক একটা ব্যাধি। সেই ব্যাধি দূর করতে হলে এটা সবাই মিলে আরও সচেতন হতে হবে, আরও নিজেদেরকে সচেতন করার জন্য আরও মানুষকে উদ্যোগী হতে হবে। এটা সবাইকে, রাজনীতি নিরপেক্ষ হয়ে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তি মানুষের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে আমরা সমাজ থেকে ব্যাধিটাকে দূর করি। কিন্তু একটা ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে যদি যারা কিছু মানুষ আমরা লক্ষ্য করি যারা বাংলাকে ছোট করতে চায়, কলকাতাকে ছোট করতে চায়, তাদের অবশ্যই তাদের সাথে তো আমরা একমত নই। আমরা তাদের বিপক্ষেই থাকবো যে বাংলার মান সম্মান নষ্ট হোক, এটা কখনোই হতে দেওয়া যায় না। বুঝছেন না, আজকে আপনার কোন মিডিয়া বলেছে যে কলকাতা সব থেকে নিরাপদ শহর? এটা তো আমাদের রিপোর্ট নয়, এটা তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট। তাহলে এটা তো বলছেন না কেন সব মিডিয়া, আজকে বাংলায় যত মিডিয়া আছে তারা কেন বলছেন না যে আমাদের কলকাতা শহর নিরাপদ? এখানে বছরের পর বছর এরকম দুর্গাপুজো হয়, এটা আমরা গর্বিত এই দুর্গাপুজোর জন্য। এই শারদোৎসব যেভাবে ঘটে কলকাতায়, যেভাবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে, এটা সবার সাথে আমরাও কিন্তু গর্বিত। আপনাদের দিক থেকে তো এই মেসেজ থাকা উচিত সারা পৃথিবীর কাছে। আগে কখন আমাদের ট্রান্সপোর্ট দপ্তর, পরিবহন দপ্তর প্রতি বছরই বা 2-1 বছর অন্তর কিছু কিছু বাস কিনে। আমরা 265টা বাস আমরা কিনছি, আপনারা জানেন। সেই বাসগুলোর কেনার অর্ডার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো এই বরাত পায়, তারা তো 2-5 দিনে এই সরবরাহ করতে পারে না, তারাও একটা সময় নেয়। সেই সময়টা লেগে যায় 6 মাস 1 বছর লেগে যায়। সেই বাসগুলো আসছে আমাদের কাছে, সেইগুলো আসলে 3টে কর্পোরেশনে সেই বাসগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে, তাতে বাসের সংখ্যাটা অবশ্যই বাড়ছে। আর দূরপাল্লা বাস বাড়ানোর কোনো রকম পরিকল্পনা বা তাদের কোনো রুট এরকম? সেটা তো একটা রুটিন কাজ। কোথাও কোথাও আমরা বাসের রুট তৈরি করছি, কোথাও বন্ধ রুটকে আবার পুনরায় চালু করছি। সেটা ডিমান্ডের উপর ভিত্তি করে আমরা সেই কাজগুলো করে চলেছি এবং আমাদের দপ্তর সেগুলো সার্ভে করেই করছে। এখন বিষয়টা হলো যে অনেক মানুষই আমাদের কাছে আবেদন করেন যে আমাদের এখানে একটা সরকারি বাস হলে ভালো হতো, কিংবা আমার রুটটা বন্ধ হয়ে গেছে সেটা পুনরায় চালু করলে ভালো হতো। কিন্তু সেটা আমাদের কর্পোরেশনগুলো সেগুলো সার্ভে করে যেটা ভায়াবল হয়, অর্থাৎ যেখানে যাত্রী পাওয়া যায়, সেইগুলোতে আবার আমরা নিশ্চয়ই চালু করছি। বছরে বছর হচ্ছে না, এমনিতেই ট্রামের সংখ্যা কমে আসছে, দপ্তরের তরফ থেকে ট্রাম সম্পর্কিত কিছু ভাবনা চিন্তা থাকছে? সেটা তো আমরা আগেও বলেছি, বারবারই বলছি যে ট্রাম আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে
কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয়। আমরা একটি মাত্র রুটের জন্যই ভাবছি, এসপ্লানেড টু ময়দান পর্যন্ত, এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে। কোর্ট আমাদের ভাবনা জানতে চেয়েছে রাজ্য সরকারের। আমরা সেই ভাবনাটা কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা জানিয়ে দেব। কারণ ট্রাম সেই 1873 সালে ট্রাম হয়েছিল কলকাতা সহ ভারতবর্ষের 15টি শহরে। একমাত্র কলকাতা ছাড়া সব শহরেই ট্রাম উঠে গেছে, কারণ যানজট এবং বর্তমানে যত দিন যাচ্ছে নতুন নতুন ভেহিকেল আসছে, এবং এই যে কলকাতায় সেটাও কত রকম ভেহিকেল চলে এসেছে এই 150 বছরে। যখন ট্রাম ছিল তখন ঘোড়ার গাড়ি ছিল, আরও টানা রিক্সা ছিল, কিংবা গরুর গাড়ি ছিল। তো এখন তারপর কত গাড়ি চলে এলো, এমন মেট্রো চলে এলো, কত ক্যাব চলে এলো, বাস চলে এলো, ট্যাক্সি চলে এলো, অ্যাম্বাসেডার চলে এলো, তারপর প্রাইভেট গাড়ি। এত মানুষ কিনেছে, কিন্তু কলকাতার রাস্তা চওড়া হয়নি। কলকাতায় রাস্তার পরিমাণ মাত্র 6% মোট জমি। এটা মুম্বাই বা দিল্লি থেকে অনেক কম, এবং বিদেশের সাথে তুলনা করলে তো অনেকই কম। কিন্তু জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ হচ্ছে যে কলকাতার ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কলকাতাকে যানজট মুক্ত শহর হিসেবে গড়ে তুলতে পেরেছে, যেটা ভারতবর্ষের যানজট মুক্ত শহর হিসেবে অবশ্যই কলকাতা 1 নম্বর স্থান দখল করেছে। এই যে যানজট মুক্ত শহর, আমাকে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে না, আমরা নির্দিষ্ট সময় অফিসে যেতে পারছি, কাজে যেতে পারছি, গন্তব্যে যেতে পারছি। এটার সাথেও আমরা আপোষ করবো কেমন করে? ট্রামের প্রতি আবেগ সবার আছে, আমারও আছে, ভালো লাগে, কিন্তু সেটা হেরিটেজ বা হিসেবে একটি ট্রামই থাকবে। কিন্তু আমার আবেগ বা ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে, এটাকে আমাদের বজায় রাখতে হবে, এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে সম্ভব। দুর্গাপূজা এবং সেই দুর্গাপূজাকে কেন্দ্র করে যে শারদ উৎসব, সেটা আগামী অক্টোবর মাস, সামনের মাসেই শুরু হয়ে যাচ্ছে। এবং সেই দুর্গাপুজোকে কেন্দ্র করে, শারদ উৎসবকে কেন্দ্র করে আমাদের পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিশেষভাবে যে বাস পরিষেবা আমরা দিয়ে থাকি, সেটা প্রতি বছরের মধ্যে এবছরও আমরা চালু রাখছি। এবং বিশেষ করে দুর্গাপুজোর যে কয়েকটা দিন, সেই কয়েকটা দিনে যে কলকাতায় অসংখ্য যে বড় বড় দুর্গাপুজো হয়, এবং ক্লাবের যে বড় বড় দুর্গাপুজো হয়, এবং বনেদি বাড়ির যে পুজোগুলো হয়, সেইগুলো দেখার জন্য মানুষের আগ্রহ থাকে ভীষণভাবে। এছাড়াও কলকাতা শহরের বাইরে, মহানগরের বাইরেও দূরবর্তী কিছু জেলাতে জমিদার বাড়ির কিছু পুজোরও জনপ্রিয়তা আছে। এগুলোকে মাথায় রেখে আমরা এই পুজো পরিক্রমা করে থাকি প্রতি বছর। এবছরও আমরা সেটা করছি, এবং সেই হিসেবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। যারা পুজো পরিক্রমায় বাস পরিষেবার যে বিশেষ পরিষেবা গ্রহণ করবেন, তারা বুকিংও শুরু করে দিয়েছে। এবং আমরা যেটা করি সেটা হচ্ছে কলকাতা থেকে শহরতলি, কলকাতার শহরতলি থেকে কলকাতা বাস পরিক্রমা একটা থাকে, যে কলকাতার পার্শ্ববর্তী যে শহরতলি এলাকা আছে, সেখান থেকে মানুষ যাতে কলকাতায় ওই 3, 4 দিন 5 দিন ধরে পুজো দেখতে আসতে পারে, তার জন্য বাস পরিষেবা আমাদের চালু থাকছে। বনেদি বাড়ির ঠাকুর আমাদের দেখানো হবে। বনেদি বাড়ির ঠাকুর প্রতি বছর মতো এবছর থাকছে। কলকাতার বেশ কিছু বনেদি বাড়ির পুজো দেখার আগ্রহ থাকে সারা বাংলার মানুষের, তারা এসে সেগুলো দেখতে চায়। তাই এর জন্য ভলভো এসি বাস কলকাতার বনেদি বাড়ির ঠাকুর দেখানো হবে। ভলভো এসি বাসে যাত্রা শুরু এসপ্লানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল 8টা। রিপোর্টিংয়ের সময় হচ্ছে সকাল 7:30-এর মধ্যে পৌঁছে যেতে হবে। যাত্রাপথ কোথায় যাত্রাপথটা কি আছে, কোন কোন বাড়ি দেখানো হবে? বদনচন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুর মঠ, শোভাবাজার রাজবাড়ি 1, শোভাবাজার রাজবাড়ি 2, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি,
বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায়চৌধুরীদের মেজ বাড়ির পুজো, এগুলো আমরা দেখাচ্ছি বিশেষ বাসে, ভলভো বাসে করে। ভাড়া হচ্ছে জনপ্রতি 2000 টাকা এবং 5 থেকে 10 বছরের শিশুদের জন্য 1500 টাকা। 0 থেকে 5 বছরের শিশুদের ক্ষেত্রে কোনো ভাড়া লাগছে না, সিটও সংগ্রহ করা যাবে। দর্শনার্থীদের সকালবেলার জলখাবার দেওয়া হবে, দুপুরে লাঞ্চ ও বিকেলে স্ন্যাক্স পরিবেশন করা হবে। এছাড়া চা পানীয় জল সরবরাহ করা হবে। প্রত্যেক দর্শনার্থীর সাথে সচিত্র পরিচয়পত্র রাখা আবশ্যক। এবার এই পুজো দেখাচ্ছি আমরা কলকাতায় বিশেষ বিশেষ বড় বড় যে পুজোগুলো আছে সেগুলো বাসের মাধ্যমে দেখাচ্ছি। আমরা কলকাতা থেকে দূরবর্তী বসিরহাটে এবং হুগলির কামারপুকুর, জয়রামবাটি দুটো জায়গাতেই আমরা বাস পরিষেবা দিচ্ছি সেই সব এলাকার পুজো দেখানোর জন্য। আর থাকছে আমাদের বিশেষ জলপথে আমরা কানেক্ট করছি ভেসেলের মাধ্যমে উত্তর কলকাতার সাথে দক্ষিণ কলকাতার। উত্তর কলকাতার মানুষ দক্ষিণ কলকাতায় চলে যেতে পারে বা দক্ষিণ কলকাতার মানুষ উত্তর কলকাতায় চলে যেতে পারে এবং যেখানে ভেসেল যেখানে থামবে সেখান থেকে আবার বাস থাকবে, সরকারি বাস, সেটাই করে তারা ঠাকুর দেখতে পারবে। আপনাদের মাধ্যমে যাতে যাত্রী সহায়ক থাকবেন যিনি দর্শনার্থীদের পূজা পরিক্রমায় সহযোগিতা করবেন, প্রতিটি গাইড থাকবে। প্রতিটি বাস লঞ্চে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকবে, এগুলো বিশেষভাবে থাকছে। এবার প্রতিটি পুজো পরিক্রমা সংস্থার নিজস্ব ওয়েবসাইটে অনলাইন বুকিং করা যাবে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিপো টার্মিনাল থেকেও বুক করা যাবে। এবার ওয়েবসাইটে বিস্তারিত এগুলো দেওয়া রয়েছে এবং ওয়েবসাইট নাম্বার সহ আমরা এগুলো বুকিং করার যে স্থানগুলো আমরা উল্লেখ করে দিয়েছি। যেমন অনলাইনে বুকিং চলবে, তেমনি সরাসরি এসপ্লানেড ট্রাম টার্মিনাস, যাদবপুর এইচবি বাস টার্মিনাস, গড়িয়াহাট 6 নম্বর বাস টার্মিনাস, বেহালা 14 নম্বর বাস টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো, সিটিসি অফিস, বারাসাত কলোনি, সিটিসি বুকিং কাউন্টার ইত্যাদি জায়গায় সরাসরি এই বুকিংগুলো করা যাবে এবং অনলাইনেও করা যাবে। সেটা হলো আমরা যেটা করছি সেটা যে জলপথে আমরা কলকাতার দুটো জায়গাকে কানেক্ট করছি। এটা গতবার আমরা করেছিলাম যে উত্তরের সাথে দক্ষিণের সংযোগ স্থাপন করব আমরা জলপথে ভেসেলের মাধ্যমে, যাতে এই ভেসেলের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণে তারা পৌঁছে যাবে। পৌঁছে গিয়ে সেখানে আবার আপনার ইবি বাস থাকবে, আমাদের সরকারি বাস থাকবে, সেটা করে আবার উত্তরের পুজো দেখা যাবে যারা দক্ষিণ থেকে উত্তরে যাচ্ছে। আবার যারা উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে সেখানেও বাস থাকবে, ভেসেলের সাথে সংযুক্ত থাকবে, সেটা করে তারা আবার দক্ষিণের পুজোগুলো দেখতে পারবে উত্তর থেকে যারা যাচ্ছে। এটাই জলপথের এই বিশেষ সুবিধাটা কিন্তু এবারও আমরা রাখছি। পাশাপাশি আমরা যেটা করে দেবো, এখন কেনাকাটা চলছে কলকাতার যে জনপ্রিয় যে বাজারগুলি আছে, আপনার নিউ মার্কেট আছে, গড়িয়াহাট বাজার আছে, শ্যামবাজার আছে ইত্যাদি জায়গায় আমরা শপিং স্পেশাল বাস আমরা কয়েক বছর ধরে চালু করেছি, প্রথম বছর। এবারও তার বিশেষ বন্দোবস্ত থাকবে। সঙ্গে সঙ্গে আমরা যেটা গত বছর থেকে চালু করেছিলাম যে কলকাতায় সারা রাত ধরে পুজো দেখেন যারা গ্রামগঞ্জ বা শহরতলি থেকে যে মানুষগুলি আসেন এবং কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, তাদের অনেক রাত হয়ে গেলে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছানো কিংবা হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে পৌঁছানো ক্ষেত্রে অসুবিধা হয়। ক্লান্ত মানুষ পায়ে হেঁটে পৌঁছতে অসুবিধা হয়। তাই সারা রাত ধরে এবারও আমাদের সরকারি বাস চালু থাকবে, সারা রাত পুজোর এই কয়েকটা চালু থাকবে। পুজো হয়, আপনারা জানেন যে প্রায় 45,000 পুজো কমিটিকে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে 85,000 টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, যাতে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব বাঙালি পালন করতে পারে ভালোভাবে এবং ভালোভাবে পূজা কমিটিগুলো তাদের পুজো করতে পারে। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন সরকারি সাহায্য দেওয়ার পূজা কমিটিগুলোতে। এবং এই পুজোকে কেন্দ্র করে এই পুজো চলাকালীন কয়েকটা দিনে সারা রাজ্যে প্রায় গতবার তো 80,000 কোটি টাকার ওপরে
একটা ট্রানজ্যাকশন হয়েছে এবং ব্যবসায়িক লেনদেন হয়েছে। প্রচুর মানুষ এই পুজোগুলোর সাথে যুক্ত থাকে, যারা প্যান্ডেল করেন, যারা লাইট দেন, যারা প্রতিমা তৈরি করেন, যারা প্রতিমার সাজসজ্জা নির্মাণ করেন সারা বছর ধরে। এমনকি পুজোকে কেন্দ্র করে যে সমস্ত স্টল তৈরি হয়, খাবার স্টল, হাতের কাজের স্টল, বিভিন্ন রকমভাবে তারাও সারা বছর এই শারদ উৎসবের দিকে তাকিয়ে থাকেন। কারণ